হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমি দা ফুডিরা কুন্তল বিট্টু তোমাদের জন্য আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো বেসিক্যালি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি না বলে এটা বলা যেতে পারে যে তোমাদের সঙ্গে আজকে আমি আবার নিট ইউজি পরীক্ষার আগে গল্প করতে চলে এসেছি। তো যত পরীক্ষা কাছে আসছে তত আমার কাছে ফোন আর মেসেজের সংখ্যা কিন্তু অনেক বেড়ে যাচ্ছে। তো আমি একটা জিনিস দেখলাম যে আবার সেই একই টাইপের মেসেজগুলো, মানে খুব কমন মেসেজ এবং খুব কমন ফোন কল এবং খুব কমন প্রবলেম, মানে মোটামুটি একই ধরনের প্রবলেমের মধ্যে দিয়ে তোমরা সবাই যাচ্ছ, মানে কয়েকটা ক্যাটাগরিতে ভাগ করা যেতে পারে। তো সেইগুলোকে নিয়েই আজকে আমি তোমাদের সঙ্গে কিছু গল্প করে নিতে চাই। পরীক্ষার আগে কিছু স্ট্রেস রিলিফ তোমাদের করে দিতে চাই, আশা করি আমি পারবো। চলো তাহলে আর দেরি না করে শুরু করে দেওয়া যাক। তো তোমাদের সঙ্গে গল্প শুরু করব তার আগে একটা কথা, আমি যেই ফোন করুক যেই মেসেজ করুক আমি তাদেরকে জিজ্ঞাসা করি যে কোনো ভাই বা বোন ফোন করেছে যে কেন তোরা ডাক্তার হতে চাস। তো ম্যাক্সিমাম জনই কোনো অ্যান্সার দিতে পারে না ঠিক করে। কেউ বলে বাবা বলেছে, কেউ বলে মা বলেছে, কেউ বলে পাড়ার লোক বলেছে, কেউ বলেছে ওই ডাক্তারকে দেখেছি। তো কেউ ঠিকভাবে মানে জানেই না কেন ডাক্তার হতে চায়। এবার কি করতে চাই সেটা যদি সে ঠিকভাবে না জানে তাহলে সে কি করে সেই জিনিসটার প্রতি ছুটে যাবে, মানে তাকে তো জানতে হবে বেসিক্যালি সে কি করতে চাইছে। তো একটা খুব কমন উত্তর আসে যে আমি ডাক্তারি হয়ে, আমার এলাকায় কোনো ডাক্তার নেই, আমি এই খুব গ্রামের একটা জায়গা থেকে বিলং করি এবং আমি সেখানে ডাক্তারি করে মানব সেবা করতে চাই। তো এখানে একটা বেসিক ভুল তোমাদের বলি যে কোনোদিন কোনো ডাক্তারকে দেখেছো যে যে গ্রাম থেকে পড়েছে, যেখান থেকে সে বেরিয়েছে, প্রথমেই ধরো মুর্শিদাবাদের একটা জায়গা হচ্ছে বহরমপুর, বড় জায়গা। তো প্রথমেই হচ্ছে সে সেই গ্রামটাকে ফেলে দিয়ে সবার আগে সে বহরমপুরে একটা বাড়ি করে বা ফ্ল্যাট কেনে। কোনোদিনই সে গ্রামের বাড়িতে থেকে হয় না। তারপর মনে করো কোনো একটা জায়গায় তার সব কিছু শেষ করার পর পোস্টিং করলো, পুরো ফ্যামিলি বা তার নেক্সট পরবর্তী লাইফ সে সেখানেই করে, সে গ্রামে আর কোনোদিনই ফিরে যায় না। প্রত্যেকটা প্রত্যন্ত এলাকাতেই এখন আপাতত যা এত বছর পেরিয়ে গেছে স্বাধীনতার পর, এত ডাক্তার তৈরি হয়েছে, সবাই কলকাতা থেকে তৈরি হয়নি, সবাই ওই প্রত্যন্ত এলাকা থেকেই তৈরি হয়েছে, কিন্তু কেউই সেই গ্রামে গিয়ে ট্রিটমেন্ট করে না। সবাই চায় যে যে জায়গা থেকে সে বিলং করছে, যে ছোটো জায়গা থেকে, তার থেকে একটা বড় জায়গায় গিয়ে একটা বড় বাড়ি করবে, তারপরে আলটিমেটলি সে কলকাতায় একটা ফ্ল্যাট কিনবে। তো এইভাবে ব্যাপারটা হয়। তো সেই জন্য এটাই বলার যে ওইভাবে হয় না। আবার দেখো বড় জায়গায় তুমি ধরো বহরমপুরে তুমি প্র্যাকটিস করছো একটা, বা তুমি বীরভূমের সদর বা রামপুরহাট বা সিউড়ি কোথাও প্র্যাকটিস করছো, সেখানে তো অলরেডি সেই গ্রামের মানুষরা সবাই ওখানেই আসবে। তুমি পৌঁছে গেলেও পৌঁছে যেতে পারবে না, কারণ তুমি একটা বড় জায়গায় থাকলেই একটা বিভিন্ন বড় এলাকা থেকে পেশেন্ট তোমার কাছে আসতে পারবে, তুমি তাদের সেবা করতেই পারো, সেটাতে কোনো সমস্যা নেই। কিন্তু বেসিক এই নলেজটাই একটা ভুল আছে যে তুমি সেই যেখান থেকে বিলং করছো সেখানেই তুমি তোমার সেবা কাজ করবে না, কারণ আজ পর্যন্ত কেউ সেভাবে করে ওঠেনি। তো তোমরা সেটা ইতিহাস ঘাটলেই দেখতে পাবে। চলো তাহলে এবার নেক্সট পয়েন্টে চলে যাই, যেগুলো তোমরা আমাকে বলেছো। তো অনেকেই যে কমন কোশ্চেনটা এবার আমাকে করছে যে দাদা আমার এটা সেকেন্ড ড্রপ, দাদা আমার এটা থার্ড ড্রপ, দাদা এটা আমার ফার্স্ট ড্রপ, আমাকে বাড়ি থেকে আর পড়াবে না বলেছে, বা আমার এটা সেকেন্ড ড্রপ, দাদা এটা আমার থার্ড ড্রপ। তো এতটা বেশি বয়সে, বা আমার 25 বছর বয়স হয়ে গেছে, বা আমার 26 বছর বয়স হয়ে গেছে, দাদা আমার কি মেডিকেলটা পড়া ঠিক হবে, আমি কি এই যুদ্ধটা এখনো চালিয়ে যাবো? তো দেখো এ নিয়ে একটা খুব সিম্পল একটা কথা আছে যে দেখো তোমাদের এখন যেটাই বয়স হোক, ধরে নিলাম আমাদের এভারেজ এজ 60 to 65 ইয়ার্স। তো তুমি একটা কথা ভাবো যে আজকে তুমি 20 বছর বা 25 বছর বয়সে, ধরে নিলাম 20 থেকে 25 বছর বয়সের মধ্যে এই চিন্তাভাবনাটা করছো, মানে তোমার এখনো ধরে নিলাম 40 বছর এখনো জীবনে পড়ে আছে। তো তোমার এই 2-3 বছরটা বেশি ইম্পর্টেন্ট না নেক্সট 40 বছরটা বেশি ইম্পর্টেন্ট, তাই না? তাহলে নেক্সট 40 বছরটা তুমি কিভাবে কাটাবে সেটা যদি তুমি এই 3 বছর বা 4 বছর দিয়ে বিচার করো, সেটা তো হবে না। সবাই তো এক চান্সে পাবে না, এটা সম্ভব নয়। কারণ আমি আগেও বলেছি আমার ভিডিওতে যে একটা ব্যাচে যখন 100 জন যদি আমি ধরে নিই, তাহলে 1 বছর ড্রপ দিয়ে যে ব্যাচটা থাকে সেটাই সব থেকে বেশি জন থাকে, প্রায় 60%। 2 বছর ড্রপ দিয়ে প্রায় 20%। ফার্স্ট চান্সে পেয়ে গেছে এরকম হয়তো 5 to 6% থাকে, আর বাদ বাকি 5th ড্রপ 6th ড্রপ এরা সেগুলো থাকে। তো আলটিমেটলি দিনের শেষে যখন কেউ ডাক্তারি করতে বসে তখন কি তাকে কেউ জিজ্ঞাসা করে স্যার আপনি কত সালে MBBS পাস করেছেন, স্যার আপনি কত সালে ডাক্তারিটা পাস করেছেন, কোন কলেজ? কিচ্ছু জিজ্ঞাসা করে না। তারা শুধু একটা জিনিসই দেখে যে তুমি ভালো ডাক্তার হতে পেরেছো কিনা, তোমার ব্যবহার ভালো কিনা, এটাই। তোমার কোন বয়সে কি করেছো সেটা নিয়ে কেউ মাথা ঘামায় না। তোমার কাছে যে সার্ভিসটা নিতে এসে সেই সার্ভিসটা সে ঠিক করে পাচ্ছে কিনা এটুকু দেখলেই তার হয়ে যায়। প্লাস আরও একটা ব্যাপার হচ্ছে যে মনে করো জীবনে যে রেস, সেখানে অনেক রকম উপর নিচে আছে। যেমন ধরো কেউ 20 বছর বয়সে MBBS পেয়ে গেল, কেউ 18 বছর বয়সে MBBS পেয়ে গেল। আমি যেমন ধরো 18 বছর বয়সে MBBS পেয়ে গেছি, কিন্তু আমি নিট পিজি পেয়েছি আরও অনেকটা পরে, 3টে ড্রপ আছে আমার। তো আবার অনেকে 20 বছর বয়সে MBBS পেয়েছে, নিট পিজিটা তাড়াতাড়ি পেয়ে গেছে। তো ওইখানেও জীবন অনেকটা সমান সমান করে দেয়। তারপরে ধরো একজনের স্ট্যান্ড করতে
তার এবিলিটির জন্য, ক্যাপাবিলিটির জন্য, তার ক্যাপার জন্য তার সময় লাগছে 4-5 বছর। আবার কেউ সেই জার্নিটাই মানে একজন 30 বছর বয়সে তার পুরো কেরিয়ারটা শুরু করে 2 বছরের মধ্যে সেট করে নিল। আবার কেউ 35 বছর বয়সে পাস করে তার হলো না, 4-5 বছর লেগে গেল, বা 30 বছরে পাস করে তার 10 বছর লেগে গেল, আবার 32-35 বছরে পাস করে তার 2 বছরে হয়ে গেল। এইভাবে নানা রকম মানে কোনোভাবেই এটা সেটা শেষে গিয়ে হিসাব হবে, কোনোভাবেই সেটা তুমি আজকে কি করে হিসাব করতে পারো যে দাদা আমি যদি 25 বছরে ঢুকি তাহলে 20 বছরে যে ঢুকেছে তার সঙ্গে আমি কম্পিট করে পারবো, তাহলে কম্পিটিশন তো অন্যভাবে হবে পরে। সেটা এখন থেকে কি করে তোমরা বিচার করতে পারছো? মানে দেখো কেএফসি যে মালিক সে কত বছর বয়সে শুরু করেছিল, এই যে তোমার ইসকনের মন্দির চেন প্রভুপাদ কত বছর বয়সে, 71 বছর বয়সে শুরু করেছিল এবং 4 বছরের মধ্যে গোটা ইসকন চেন তৈরি করে দিয়েছিল। কেএফসির মালিক কত বছর করেছিল, ইলন মাস্ক কত বছর বয়সে করেছিল, সবাই জেফ বেজোস কত বছর, বড় বড় ডাক্তার দেবী শেট্টি, তোমরা সবাই যে দেবী শেট্টিকে নিয়ে কথা বলো, দেবী শেট্টি এমবিবিএস হওয়ার পর কতদিন কলকাতাতে কাজ করেছিল, কাজ শিখেছিল, প্রথম তোমার কস্তুরবা মণিপাল থেকে পাস করেছে প্রাইভেট কলেজ, তারপরে তার এমএস ডিগ্রিও কস্তুরবা মণিপাল থেকে, তার সিটিবিএস এর কোনো ইন্ডিয়ান ডিগ্রি নেই, সেটাও ফরেন ডিগ্রি, সেটাও তারপরে কত পরে মানে আলটিমেটলি এখন কি, এখন দেবী শেট্টি কেস কি তোমরা সবাই জানো, তাহলে তোমরা জাজ করতে পারবে দেবী শেট্টিকে গিয়ে এখন যে তুমি তো কোনো বিশাল এইমস থেকে পাস করোনি, বিশাল কলকাতা মেডিকেল কলেজ থেকে পাস করোনি, তুমি কোনো এই যে পিজিআই চণ্ডীগড় থেকে পাস করোনি, তুমি এক চান্সে পাওনি, তুমি এই পরীক্ষাগুলো ক্র্যাক করতে পারোনি, তুমি সব প্রাইভেট থেকে পড়েছো, আজকে তোমরা বলো গিয়ে দেখি দেবী শেট্টিকে যেতে এই ব্যাপারগুলো করতে পেরেছো। এরকমভাবে হয় না, কে জীবন কোন দিকে নিয়ে যাবে, জীবন কোনভাবে নিয়ে যাবে, এইভাবে কখনোই বিচার করা যায় না যে সে জার্নিটা কত বয়সে শুরু করেছে, জার্নিটাকে সে কতটা এনজয় করছে, কতটা সাকসেসফুলি সে জার্নিটাকে পার করছে, কতটা খুশিভাবে সে জার্নিটাকে পাস করছে, এগুলোর উপর সেটা ডিপেন্ড করে। আরও একটা মজার কথা তোমাদের সঙ্গে বলতে চাই যে দেখো জীবনে যে যত বেশি ঠোক্কর খেয়েছে তার কিন্তু সাকসেসফুল হওয়ার চান্সটা খুব বেশি। মানে এমন নয় যে জীবনটা পুরো একদম সব কিছু ফার্স্ট অ্যাটেম্পটে লাগিয়ে গেছে সে সাকসেসফুল হবে না, তবে যারা ঠোক্কর খেয়েছে তাদের কিন্তু সাকসেসফুল হওয়ার চান্সটা অনেক বেশি হয়ে যায়, কারণ জীবন এভাবেই হয়, ঠোক্কর খেতে খেতেই তাকে সাকসেসের দিকে যেতে হয় এবং সেই সাকসেসটা একদম জীবনের সেই পার্টে গিয়ে 30 থেকে 35 বছর বয়সে গিয়ে যে সাকসেসটা পাওয়া যায় সেটা অনেক মধুর হয়। দেখো তুমি একটা ইঞ্জিনিয়ারিংয়ের ছেলে বা একটা জেনারেল লাইনের ছেলে বা যে কোনো লাইনেই যারা পড়ছে তাদের সঙ্গে তোমার তুলনা করলে হবে না, কারণ তুমি প্রথমেই ডাক্তারিটা পড়তে এসছো, জানো এই জার্নিটা লম্বা জেনেই তুমি পড়তে এসছো, সো তোমার এই জার্নিটা লম্বাই হবে। 3টে ডিগ্রি কমপ্লিট করার পর তোমার বয়স 30-32 হবেই, এবার তারপরে কারো 30-32, কারো 35-40, কারো 40-42 অবধি হতে পারে। তো তারপরে সে কতটা তাড়াতাড়ি পড়তে পারছে সেটা সম্পূর্ণ তার ক্যাপাবিলিটির উপর, তার ক্যাপার উপর, তার মার্কেটিংয়ের উপর, তার কথা বলার উপর, তার ভালো কমিউনিকেশনের উপর, তার নিজের স্ট্রেস ম্যানেজমেন্টের উপর, অনেক কিছুর উপর ডিপেন্ড করে। সার্জেন হয়ে যাওয়া কোনো ব্যাপার নয়, কিন্তু বাইরে লোকের নার্সিংহোমে গিয়ে সার্জারি করা আর একটা প্রাইভেট মানে একটা মেডিকেল কলেজে সবার ছাতার আন্ডারে থেকে করা আর একটা বাইরে গিয়ে নিজের দায়িত্বে করা, দুটোর মধ্যে পার্থক্য আছে। এই রেসেও অনেকজন হেরে যায়। একটা জাস্ট আমি যেহেতু সার্জেন হিসাবে উদাহরণটা তোমাদেরকে দিলাম, দুটো এক জিনিস হয় না, পড়ে নেওয়াটা এক জিনিস আর প্র্যাকটিস করাটা আলাদা জিনিস। তো সেক্ষেত্রে ওইভাবে হয় না ব্যাপারটা। তো এখন থেকে সেইগুলো হিসাব করে কী করে তোমরা মানে নিজেকে স্ট্রেসের মধ্যে নিতে পারো, এটা অনেক পরের ব্যাপার, কে কীভাবে রাইজ করবে। তো বেসিক্যালি ফোনে তোমরা আমাকে যেগুলো বলেছো সেগুলোই তোমাদের সঙ্গে আমি তুলে ধরছি আর কি তোমাদের সামনে। তো আরও একটা খুব কমন কথা খুব শুনতে পাচ্ছি, যেটা তোমরা আমাকে বলছো যে দাদা পড়েছি সবই কিন্তু কিছুই মনে পড়ছে না। আরে খ্যাপা, এটাই তো নিয়ম, যত বেশি পড়বে তত বেশি ভুলবে, কিন্তু পরীক্ষার হলে সব মনে পড়ে যাবে। এইভাবেই হয় জিনিসটা, ঠিক মেমোরিতে থেকে যায়। তো সেগুলো হঠাৎ করে তুমি যদি চোখ বন্ধ করে মনে করতে যাও মনে পড়বে না ওইভাবে, কিন্তু কোশ্চেনটা দেখলেই মনে পড়ে যাবে। এটা নিয়ে চাপ খাওয়ার কিছু নেই। যে পড়েছে ভালোভাবে সারা বছর নিয়ম মেনে স্ট্র্যাটেজি মেনে ভালোভাবে পড়েছে তার পরীক্ষা হলে মনে পড়বেই, ঠিকভাবেই মনে পড়বে। যে উপযুক্ত প্র্যাকটিস করেছে, উপযুক্ত এমসিকিউ করেছে, পরিমাণ এমসিকিউ করেছে, উপযুক্ত পরিমাণ রিভিশন দিয়েছে, তার মনে পড়বে। এটা আমি 100% গ্যারেন্টি দিচ্ছি। এটা দিয়ে চিন্তা করার কিছু নেই। এটা প্রত্যেকের মনে হয় পরীক্ষার আগে, যারা ভালো করে পড়েছে তাদের বেশি করে এটা মনে হয়। আরও একটা জিনিস আমি দেখলাম, অনেকেই আমাকে ফোন করে বলছে, আমি জিজ্ঞাসা করি যে আমি তো অত বুঝি না, মানে এখনকার সিস্টেমগুলো আমি এইটুকুই বুঝি যে মকে 600-র উপর যারা পাচ্ছে তারা মোটামুটি ভালো। আবার কারণ আমাকে এরকমও লোকজন ফোন করছে যারা 200-300 পাচ্ছে, আবার এরকম 580-80 পাচ্ছে, আবার 600-র উপরে পাচ্ছে। তো আমি একটা কথা অনেককেই জিজ্ঞাসা করছি, অনেকেই বলছে দাদা ভয় লাগছে, ফুল মক টেস্ট দিতে পারছি না। আরে যদি তুমি মক টেস্ট না দেবে তাহলে নিজের অ্যাসেসমেন্ট কী করে হবে? তো তুমি এখন ভয় পাচ্ছ, একটা কথা জেনে রাখো, যাকে মানে রুমে বসে তুমি হারাতে পারছো না, ওই কটা স্টুডেন্টের মধ্যে কত 18 লাখ ছেলে পরীক্ষা দেবে, তাহলে তুমি তাকে পরীক্ষা হলে কী করে গিয়ে হারাবে? আরে তুমি মক টেস্ট দিলে তবেই না জানতে পারবে তোমার কোথায় ভুল হচ্ছে, তাও তো তুমি সেটা ঘরে বসে দিচ্ছ। এখন তো আমি সবসময় বলি যে অফলাইন মক দিলে খুবই ভালো হয়। তো সেগুলোর অনেকটাই এখন মানে সবার ক্ষেত্রে সেটা অ্যাক্সেস করা সম্ভব নয়। যাদের অ্যাক্সেস করা সম্ভব তারা অবশ্যই 2-4টে ফুল মক দিয়ে দিও পরীক্ষার আগে, যে অফলাইন মক যেগুলো একসঙ্গে একটা জায়গায় বসে অনেক ছেলে মেয়ে মিলে দেওয়া যায়। তো এটা অনেকেই বলছে যে আমার ভয় লাগছে, আমি কি মানে সেই জন্য দিতে পারছি না। তাহলে সে কী করে নিজেকে রেকটিফাই করবে? মানে কীভাবে, মানে সে জানবে কী করে কোথায় ল্যাগ হচ্ছে? তো ছোটো ছোটো পরীক্ষা দিয়ে ছোটো ছোটো টপিক ধরে পরীক্ষা দিলে ভালো হয়, কিন্তু সবগুলো যখন একসঙ্গে চেপে যায় তখনই তো আসল বোঝা যায় যে সে কোন পজিশনে দাঁড়িয়ে আছে, এবং তাড়াতাড়ি সেই মকটা দিয়ে কোন জায়গায় ভুলগুলো হচ্ছে সেগুলো তাড়াতাড়ি রিভিশন করে নাও। এখন আর এই কটা দিন সময় আছে, এই সময় কী আবার করবে? 5 ইয়ার্স যে আছে তা প্রিভিয়াস 5 ইয়ার্স যেগুলো আছে সেগুলো করবে, যেগুলো তোমাদের ইম্পর্টেন্ট নোটস বানানো আছে সেগুলো তাড়াতাড়ি রিভিশন দেবে, ইম্পর্টেন্ট টপিকগুলো রিভিশন দেবে। এখন তো আর তুমি আর বিশাল কিছু ভাস জিনিস পড়ে নিতে পারবে না এই 20-25 দিনের মধ্যে, তাই না?
আর এই কথাটা তো পুরো কমন হয়ে গেছে যে ডিপ্রেশন হচ্ছে, না পেলে কি করব, মানে এটা অলরেডি আগের ভিডিওতে বলেছি, আবার বলবো। আরও একটা জিনিস খুব কমনলি আমি শুনতে পাচ্ছি যে দাদা আমি 2-3বার ড্রপ নিয়েছি, আমার সব বন্ধুরা কিছু না কিছু করছে, কোথাও না কোথাও কলেজে ভর্তি হয়ে গেছে, বা অনেকে ফার্স্ট ড্রপ দিচ্ছে, তো তারা বলছে দাদা আমি কি কোনো কলেজে ভর্তি হয়ে থাকবো। দেখো আমার একটা সিম্পল কথা, তুমি যদি সেই জিনিসটা পড়তে চাও তাহলে ভর্তি হও, তুমি যদি সেই জিনিসটা পড়তে না চাও ভর্তি হয়ে কোনো লাভ নেই। তবে হাতের পাঁচ একটা ভর্তি হয়ে থাকতেই পারো, কিন্তু সেক্ষেত্রে কিন্তু কলেজ গেলে হবে না যারা ফার্স্ট ড্রপ নিচ্ছ কলেজ, কারণ দুদিকে তো হবে না, সেটা সম্ভব নয়। আর যারা 2-3টে ড্রপ নিয়ে নিচ্ছ তাদেরকেও এটা বলছি যে তারা যদি ব্যাকআপ হিসাবে অন্য কোনো স্ট্রিম রাখতে চাও, কিন্তু সেটা ভালো করে ভেবে দেখো, সেটা পড়বে তো তোমরা, যদি এমনই হয় যে পড়বেই না তাহলে ভর্তি হই বা কী লাভ। আর অন্য বন্ধুরা কে কী করছে অলরেডি তো তুমি তাদের সেই লাইনটা চুজ করবে না বলেই তুমি ডাক্তারি লাইনটা চুজ করেছো যে এটার জন্য আমি খাটবো, এইটাতে আমি ক্র্যাক করবো, তাহলে এখন সেটা ভাবার তো সময় নয়, অলরেডি তুমি সেই জার্নিটাতে বেরিয়ে পড়েছো, মাঝ রাস্তায় ঘুরে আসবে কী করে। আর যদি ঘুরে আসতেই হয় তাহলে তো সেই মনের মধ্যে সেই জিনিসটা থেকেই যাবে। তো যখন তুমি পড়ছো একটা জিনিসের জন্য তুমি ডেডিকেশন, মানে তুমি একটা জিনিস অ্যাচিভ করবো ঠিক করেছো, যে জিনিসটার দিকে তুমি ছুটবে বলে ঠিক করেছো, মাঝ রাস্তায় ভেঙে পড়লে কিন্তু খুব মুশকিল, কিন্তু সেক্ষেত্রে লাইফটা কেমন ঘেঁটে যায়, অনেকেই দেখেছি ঘেঁটে যেতে। তো আমি চাইবো না যে আমার কোনো ভাই বা বোন সেটাই এইরকমভাবে তার লাইফটা ঘেঁটে যায়। তো এরপরে যেটা ঠিক শুনতে পাচ্ছি যে বলতে দাদা আশেপাশে লোকজন নানা রকম কথা বলছে, পাড়ার লোকজন নানা রকম কথা বলছে, বাড়িতেও নানা রকম কথা বলছে, সবার ক্ষেত্রে নয়, অনেকে বাড়ির লোক খুব সাপোর্টিভ, 2-3টে ড্রপ হয়ে গেছে তাও তারা বেশ ভালোই তাকে সাপোর্ট করছে, বা অনেকের বাড়িতেও কিন্তু সাপোর্ট করছে না। তো এক্ষেত্রে দুটো ভাগে ভাগ করি ব্যাপারটাকে, যাদের পাড়ার লোক নানা রকম কথা বলছে তারা কি এই জার্নিটাতে পাড়ার লোক কি তার সাথে ছিল না, তার বাবা মা তার সাথে ছিল এবং আজ ভবিষ্যতেও থাকবে, বা অনেকে হচ্ছে গিয়ে বাড়ির লোকও বলছে যে কি করছিস, 2 বছর ধরে পড়ে যাচ্ছিস, র্যাঙ্ক করতে পারছিস না। দেখো সবাই মানে র্যাঙ্কটাই বোঝে, কোনো একটা সাকসেসটাকেই বোঝে, তোমার জার্নিটা যে কতটা কঠিন সেটা কিন্তু কেউ সেভাবে বুঝবে না। হ্যাঁ, কারো কারো বাড়িতে ফুল সাপোর্ট আছে, কারো কারো বাড়িতে নেই। শুধু যাদের বাড়িতে সাপোর্ট নেই তাদেরকে একটাই কথা বলার, এই বছর সবার হয়ে যাক, যাদের হবে না তারা যে এটা ভেবে যদি তোরা টেনশন করছো, তার একটা সিম্পল কথা, বাবা মায়ের সঙ্গে আলোচনা করে বসো, দিয়ে বলো আর একটা বার দেখবো আমি, এইটুকু তো বলাই যায়। বাবা মা তো তারা মেনে নেবে, আর সমাজ মানে তারা চিরকালই ক্রিটিসাইজ করে এসেছে সাকসেসফুলদের, যারা তারা চিরকালই হেরে যাওয়া পাবলিকরা চিরকালই সফল হয়ে যাওয়া পাবলিকদেরকে পেছনে কাঠি করেছে, তারা চিরকালই মানে মাছ দেওয়ার চেষ্টা করেছে, তারা চিরকালই চেয়েছে যাতে সে সাইন করতে না পারে। কোনো দিন কোনো পাড়ার লোক আরও কোনো দিন উপকার করেছে? মানে অনেক সময় অনেক পেশেন্ট এসে আমাকে বলে স্যার ও বলেছে এই রোগটার জন্য, স্যার ও বলেছে। আমি বলি প্রথমেই বলি 1 নম্বর কথা, আজকে তুমি এসছো আমার কাছে, তোমার সঙ্গে কটা পাড়ার লোক এসছে বলো দেখি? আর ডাক্তারিটা কে পড়েছে? ওই পাড়ার লোকটা না, আমি 13-14 বছর ধরে পড়েছি। আর এই যে তোমার ধরো এই পেশেন্টটা যদি কিছু হয়, তাকে যদি কলকাতা নিয়ে যেতে হয়, তাহলে তোমার সঙ্গে কি সেই পাড়ার লোক যাবে না আমি কিছুটা ব্যবস্থা করে দিলে বা কেউ হেল্প করলে সে তোমার হেল্প করবে? যে যদি হেল্প করবে তো সে কথা বলার অধিকার আছে, যে হেল্প করবে না তার কোনো কথা বলার অধিকার নেই। মানে তার তোমার নজরে তার কোনো অস্তিত্ব থাকাই উচিত নয়, মানে এতটাই রূঢ়ভাবে বলছি। মানে সে যে একটা এন্টিটি পৃথিবীর মধ্যে সেটাই মনে করার দরকার নেই, জাস্ট একটা বিন্দু হিসাবে তাকে উড়িয়ে দাও, ঠিক আছে? মানে এইভাবেই বলছি, যে তোমার জার্নিতে তোমাকে এইভাবে ক্রিটিসাইজ করবে তাকে মানুষ কেন পশু কেন কিছুভাবেই ভাবার দরকার নেই, জাস্ট একটা বিন্দু, একটা নো এন্টিটি বলে একদম ফু মেরে তাকে জীবন থেকে উড়িয়ে দাও, এতটাই কঠোরভাবে আমি বলছি। কারণ তুমি যদি আমার নিজ জার্নিটা শোনো তাহলে তুমি বুঝতে পারবে। ছোট্ট করে অলরেডি একটা ভিডিও করেছি, তাও ছোট্ট করে তোমাদেরকে বলে দিচ্ছি। দেখো, যখন আমি ক্লাস 10-এ পড়তাম তখন কিন্তু আমি মোটামুটি শহরের মধ্যে প্রায় 20-25 হাজার পপুলেশনের সাঁইথিয়া মিউনিসিপ্যালিটি শহর, সেখানে আমি নাম বলে দিলাম শহরে, তোমরা সবাই গিয়ে খোঁজ করে নিতে পারো, ঠিক আছে? তখন সবাই জানতো যে হ্যাঁ ডক্টর বিটেলের ছেলেটা ভালো মোটামুটি, তো মাধ্যমিকে মোটামুটি ফার্স্ট সেকেন্ডের মধ্যে হবে। শহরের মধ্যে 5-6টা হাই স্কুল আছে, গার্লস স্কুল আছে। তো আমার ছিল অ্যাডিশনালে বায়োলজি ছিল, তো তখন 900-র মধ্যে পরীক্ষা হতো, কিন্তু কাউন্টিং হতো 800-র মধ্যে, স্টার হতো 600-তে, আর হচ্ছে গিয়ে যে অ্যাডিশনাল সাবজেক্ট একটা থাকতো সেটার মধ্যে 34 নম্বর বাদ দিয়ে বাকিটা যোগ হতো। তো আমি হচ্ছে কি বায়োলজি আমার অ্যাডিশনাল ছিল, অবভিয়াসলি বায়োলজি আমার ভালো লাগে, তো আমি তো নেবই। তো যাই হোক, যারা ওয়ার্ক এডুকেশন, ফিজিক্যাল এডুকেশন এইরকম নিয়েছিল, অনেক কিছু সাবজেক্ট যেগুলো স্কুলের স্যাদের আছে নাম্বার থাকে ওয়ার্ক এডুকেশন, ফিজিক্যাল এডুকেশন, তো তখন এরকম ছিল। তো যারা ওয়ার্ক এডুকেশন, ফিজিক্যাল এডুকেশন নিল তারা প্রচুর 90, 92, 93, 99 অবধি পেলো 100-র মধ্যে। তো যাই হোক, কোনো কারণে আমার নাম্বার এলো 38, মানে আমার মাত্র 4 নম্বর যোগ হয়েছিল, আমি পেয়েছিলাম 629। তো আমার 4 নম্বর যোগ হয়েছিল, আমার 600 মানে 25 আর 4 নম্বর যোগ হয়েছিল 625, 4 নম্বর ছাড়া। তো আমার যথারীতি আমার 1 থেকে মানে 10-এর মধ্যেও আমি শহরের মধ্যে থাকলাম না, অনেক পেছনে চলে গেলাম। মানে আমি পুরো ডিপ্রেসড হয়ে গেছিলাম, আমি বুঝে গেছিলাম যে পড়াশোনা করে তার মানে কিছু হয় না। খুব পড়তাম, ঠিক আছে, সারাদিন সারা রাত পড়তাম তখন আমি, খুব মানে সব মানে কী বলবো, খুব সবই করতাম, বদমাস ছিলাম, কিন্তু পড়াশোনাটা খুব ভালো করে করতাম, সেটা স্যাররাও কিছু স্যার অ্যাপ্রিসিয়েটও করতো। কিন্তু যখনই আমি এই যে মাধ্যমিকে খারাপ রেজাল্ট হলো, সবাই আমার উপর একটা বোঝা চাপে, প্লাস জীবনে অনেক কিছু ঘটনা ঘটলো তারপরে। তো তারপরে আমি কিন্তু ক্লাস 11-এ, যেটা আমি এখন কথা বলে বুঝলাম, মানে তখন তো আমি ছোটো ছিলাম, তখন আমি বুঝতাম না, কিন্তু এখন বুঝি যে ক্লাস 11-12-এর একটা ছেলে বকে যাওয়াটাই হচ্ছে নর্মাল, এবং বকে গিয়ে যারা ফিরে আসে তারাই মানে জেতে, ঠিক আছে? মানে
ওই একটা পয়েন্ট, ওই বয়সটাই ওরকম বকে যাওয়ার বয়স, সে ছেলে হোক বা মেয়ে, ওটা বকে যাওয়ার বয়স। ভগবান আমাদেরকে ওইভাবেই বানিয়েছে, অলমাইটি আমাদেরকে ওইভাবেই বানিয়েছে, ওই বয়সটা বকে যাওয়ার বয়স। যাই হোক, যথারীতি আমি 11-এ বকে গেলাম, কোনো রকম 11 থেকে 12-এ পাস করলাম। তারপরে 12-এ উঠলাম, তারপরে এমন একটা কিছু কাজ করেছিলাম, তারপরে বাবা জুতো পেটা করলো, জুতোর বেলাতে বালিশের যে ব্রাশটা হয় সেটা দিয়ে পেটালো। তারপরে আমি দেখলাম আর এইচএস, আর তখন আমি পাথফাইন্ডারে কোচিং নিচ্ছি, ক্লাস 12-এ পড়তে পড়তে বর্ধমানে, রবিবার গিয়ে কোচিং। তো যাই হোক, সেখানেও কোচিং নিতে গিয়ে অর্ধেক দিন তো কোচিংয়ে ক্লাসও করতাম না, কিছুই করতাম না, ঘুরে ঘুরে বেড়াতাম, বর্ধমান সিনেমায় গিয়ে মুভি দেখতাম, কৃষ্ণসাগর পার্কে ওখানে গিয়ে বসে থাকতাম, ঘুরে বেড়াতাম বন্ধুদের সাথে। কোনোদিনই তো অঙ্ক ক্লাস করতামই না, কিছুই বুঝতে পারতাম না, প্লাস ওদের স্যাররা কি হাইফাই পড়াতাম, আমার মাথায় কিছু ঢুকতো না। এই রেস্টুরেন্টে গিয়ে বসে থাকতাম, খাওয়া দাওয়া করে ঘুরে বেড়াতাম, এইসব করতাম। যাই হোক, মানে এইসব করে করে আমার 12-এর কোচিংটা পুরো কেটে গেল। তারপরে ওই যে মার খেলাম, তখন দেখলাম আমার 3-4 মাস আর পরীক্ষা বাকি। তো তখন আমি মনে হলো যে কী করে ফেলছি এটা, আমি একটা জাস্ট বোধোদয় হলো, সামান্য, পুরোটা নয়। তো তারপরে আমি যেটা দেখলাম যে আমার পক্ষে আর এইচএসে পাস করাও সম্ভব নয়, এমন একটা জায়গায় দাঁড়িয়ে গেছি। তো দেখলাম সব কিছু জয়েন্ট পয়েন্ট হাঁটাও ঝামেলা, পরে দেখা যাবে, আগে এইচএসটাকে সিকিওর করি, কারণ ওটা না করতে পারলে খুব মুশকিল হয়ে যাবে, কারণ এখন আমার যে অবস্থাটা আমি হয়তো পাসও করতে পারবো না। তো যাই হোক, পড়াশোনা আবার নতুন করে শুরু করলাম। 4-5 মাসে যেটা করতে পারলাম, এইচএসটাকে কোনো রকমে টেনে টুনে 70% মার্কস পেলাম, কারণ তখন ওই যে 40-50 মানে যে মার্কসটা লাগে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজিতে, সেটা তো পেতে হবে, নাহলে তো WBI JEE মেডিকেল দিতেই পারবো না। তো যাই হোক, তারপরে যাই হোক, যথারীতি র্যাঙ্ক ট্যাঙ্ক কিছু এলো না। তারপরে মজাটা দেখলাম, মজা মানে গোটা শহরে যেন একদম পুজো লেগে গেছে, সবাই জিজ্ঞাসা করে বাবাকে, কী হলো ছেলের, কী হলো, আমাকে জিজ্ঞাসা করে। আমি তো ঘর থেকে বেরোনোই বন্ধ করে দিলাম, লোকের মুখ দেখা বন্ধ করে দিলাম। লোকে জেনে নিল আমার বাবা টাকা আছে, আমাকে ব্যাঙ্গালোরে ভর্তি করে দিয়েছে। মানে আমি হয়তো মাসে 2-3 মাসে একবার যখন বেরোতাম বাইক নিয়ে, তখন সবাই ভাবতো যে আমি ব্যাঙ্গালোর থেকে ফিরে এসেছি। মানে তারা এখনও মেনে নিতে পারেনি আমি চান্স পেয়েছি। যারা তোমার পেছনে কাঠি করবে তারা কোনোদিনই মেনে নেবে না, তারা কোনোদিনই মেনে নেবে না যে তুমি যাই করে নাও, তুমি যদি সাকসেসফুল হও, তারা কোনোদিনই মেনে নেবে না যে তোমার সাকসেসটাকে, তারা চিরকালই ক্রিটিসাইজ করবে। তুমি 1000টা সাকসেসের মানে পিলার খাড়া করে দাও তাদের সামনে, তাও তারা তোমাকে ক্রিটিসাইজই করবে। তো তারা এখনও মনে করে আমি ব্যাঙ্গালোর থেকেই পড়েছি। ইনফ্যাক্ট এই 3-4 মাস আগে একটা পেশেন্টকে আমি দেখেছিলাম একটা বন্ধু থ্রু দিয়ে, তো তার বাড়িতে একজন এসে বলে গেছে যে ও ও ও তো ব্যাঙ্গালোর থেকে পড়েছে। তো যাই হোক, সে প্রতিবাদ করেছে। যাই হোক, আমি ব্যাঙ্গালোর থেকে পড়াটাকে খারাপ বলছি না, কিন্তু আমি টাকা দিয়ে পড়েছি, তারা আমার চান্স পাওয়াটাকে মেনে নিতে পারছে না বলে। ঠিক আছে, টাকা দিয়ে পড়তেই পারে কেউ, অনেকেই পড়ে, তো তাতে খারাপ কিছু নেই। এখন তো সেমি গভর্নমেন্ট সিট র্যাঙ্কিংয়ের মাধ্যমে ভর্তি হয়, ম্যানেজমেন্ট কোটাতে টাকা দিয়ে ভর্তি হয়, কিন্তু আলটিমেটলি জীবনে তারা ভালো ডাক্তার হতে পারছে কিনা সেটা তাদের পার্সোনাল জার্নির উপর ডিপেন্ড করে। জার্নির শুরুটা দিয়ে হয়তো অনেকেই জার্নি যদি এইভাবে শুরুটা স্মুথ করে দেয় এবং সে যদি টেকেন ফর গ্র্যান্টেড নিয়ে নেয়, সেও কোনোদিন ভালো ডাক্তার হতে পারবে না। একজন চান্স পাওয়ার পর যদি ভালো করে তার জার্নিটাকে না করে, জার্নি করা মানে শুধু পড়াশোনা নয়, জার্নির মতো অনেক কিছু পড়ে। অলরেডি আমার ভিডিও দেখে তোমরা সেটা বুঝতে পেরেছো। তো যাই হোক, তারপরে সেদিন আমি দেখতে পেয়েছিলাম সেই লোকেদের আনন্দ। খুব দুজন স্যার, লালটু স্যার বলেছি আগের ভিডিওতেও, ফিজিক্সে, আর বেনকর স্যার কেমিস্ট্রিতে। স্যাররাও তখন, আমরা হচ্ছি ফার্স্ট ব্যাচ স্যারদের জয়েন্টে, তো স্যাররাও তখন নতুন, মানে একটা প্রবলেম নিয়ে আমরা মানে হাবুডুবু খাচ্ছি, স্যারও হাবুডুবু খাচ্ছি সলভ করার জন্য, এরকম একটা ব্যাপার। তো সেই জায়গায় স্যাররা এখন আমাদের উদাহরণ দেয়, ওই ব্যাচে যে 2-3 জন আমরা চান্স পেয়েছিলাম, যে এদেরকে আমরা পড়িয়ে চান্স পেয়েছিলাম। এখন স্যারদের 15 বছরের অভিজ্ঞতা হয়ে গেছে, স্যাররা জয়েন্টের ওই এলাকায় ছেলেদেরকে জয়েন্টের জন্য, নিটের জন্য পড়ায়। তারা যথেষ্ট সাকসেসফুল টিচার এবং যথেষ্ট মানবিক টিচার দুজনেই। মানে যে জার্নিটা স্যাররাও শুরু করেছিল, যে জার্নিটা আমিও শুরু করেছিলাম, স্যাররাও সাকসেসফুল হয়েছে, আমরাও সাকসেসফুল হয়েছি, এবং আজকে সেই স্যারদেরকে দেখলেই প্রণাম করতে ইচ্ছে করে। শহরে কোনো স্যার অব্দি আমার পাশে দাঁড়ায়নি, সবাই বলেছিল এর দ্বারা কিছু হবে না। তো যাই হোক, তারপরে আমি নিজেকে পুরো ঘরবন্দি করে নিয়েছিলাম। কয়েকটা ছবি তোমাদের সঙ্গে শেয়ার করছি। একদম রোগা হয়ে গেছিলাম, খুব সিগারেট খেতাম, আমার ঘরের যে বক্স জানলা সেখান দিয়ে লুকিয়ে লুকিয়ে সিগারেটের ধোঁয়া ছাড়তাম, বাড়িতে ওই জন্যও মারামারি হতো, অশান্তি হতো। এবং ইনফ্যাক্ট এইভাবে 1 বছর পুরো টেনশনের মধ্যে, এবং কিন্তু আমি কিন্তু ঠিক করে রেখেছিলাম যে করবো, এটা করেই ছাড়বো, এবং উত্তরটা দিতে হবে গোটা মানে শহরবাসীকে, যারা এই মজাটা নিল যে ডক্টর বিকেলের ছেলেটা তো খারাপ হয়ে গেল। এই রকমই সিচুয়েশনে অনেকেই আছো তোমরা, আমি জানি। তো এই মজাটার উত্তর কিন্তু দিতেই হবে, এই মজাটার উত্তর দেওয়ার জন্যই পড়তে হবে, এই মজাটার উত্তর দেওয়ার জন্যই তোমাকে নিটটা ক্র্যাক করতে হবে, এটা মাথায় রাখতে হবে। এসব কি টেনশন এসব বাদ দাও তো, জীবনে প্রচুর বড় বড় টেনশন আসবে। একটা ওটি করার পর যখন মনে করো কথা বলছি, একটা ইনফেকশন হয়ে যাবে বা পেশেন্টটা মরো হয়ে যাবে, সেই টেনশনের থেকে তোমার এই নিটের টেনশনটা বড়। পাবলিক তোমাকে যখন মারতে আসবে, বা পাবলিক বলবে আমার পেশেন্টটা মরে গেল, আমাকে 20 লাখ টাকা ক্ষতিপূরণ লাগবে, সেটা বেশি টেনশন না তোমার এই ঘরে বসে বসে পড়ছো নিটের জন্য, সেটা বেশি টেনশন। যখন উন্মত্ত জনতা তোমাকে গলা টিপে ধরতে আসবে, সেটা বেশি টেনশন না তুমি নিটের জন্য পড়ছো, এটা বেশি টেনশন। বাবার হোটেলে খেয়ে, বা এইখানেও ফ্যালাসি আছে, অনেকে নিজের টাকায় পড়ছে, স্কলারশিপ নিয়ে পড়ছে, বাবা মায়ের সাপোর্ট নেই, এরকম ছেলেও আমাকে ফোন করেছে। তো যাই হোক, এটাই বলার। তো তারপর যখন চান্স পেয়ে গেলাম, বাস বাবাকে বলাই ছিল যে চান্স পেলে কী দেবে, বলেছিল একটা 1 লাখ টাকার মধ্যে কিছু একটা দেবো। ঠিক আছে, 1 লাখ টাকাটা অনেকের কাছে অনেক বেশি। যাই হোক, আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড যা, তাতে ওইটা দিতে পারতো। তো আমি একদম এনআরএসের যে কাউন্সিলিং, এই ছবিও দেখে নাও তোমরা, কিছু ছবি পেয়েছি খুঁজে। তো সেই যে
সেই রাত জেগে জেগে পড়া, সকাল হয়ে যাওয়া, এবং পরীক্ষার আগে কিন্তু সেটা আবার আরেকটা কথা এখানে, যারা রাত জেগে পড়ো, আমিও পড়তাম তখন, তো তারা কিন্তু পরীক্ষার এই সময়টাই কিন্তু সাইকেলটাকে ঠিক করে নেবে, তোমাদের যখন পরীক্ষা সেই অনুযায়ী কিন্তু ঘুমটাকে অ্যাডজাস্ট করে নেবে, এখন থেকেই সেটা করে নিতে হবে। তো যাই হোক, চান্স যখন পেয়ে গেলাম, সেদিনও সকালে আমি হাল ছেড়ে দিয়েছিলাম যে আমি বলছিলাম এবছরও হবে না, সেদিনও ক্যালান পড়েছিল, ঠিক আছে, পড়তে বসে গেছিলাম। যাই হোক, সেই দিনই দুপুরবেলায়, মানে যেদিন রেজাল্ট বেরোবে সেই দিনই দুপুরবেলায় আমার র্যাঙ্ক মোটামুটি যা বোঝা গেল একদম লাস্টের দিকে র্যাঙ্ক আছে, হয়তো একটা কলেজ হয়ে যাবে। মেদিনীপুরে ওর থেকে বেশি গেছিলো। মেদিনীপুর তখন আমি হচ্ছে 5th ব্যাচ, তখন মেদিনীপুর হচ্ছে সবার লাস্ট কলেজ। 2004 সালে মেদিনীপুর ওপেন হয়েছে, আমি 2008 সালে ঢুকেছি, আমি হচ্ছে 5th ব্যাচ। তারপরে আমার একটা সিবিজেড এক্সট্রিম ছিল তখন, আমার বাইক জার্নি ভিডিওতে তোমরা দেখে থাকবে হয়তো, আমি তোমাকে দেখাচ্ছি না হলে। তো এই সিবিজেড এক্সট্রিম চেপে পলারের বোতাম খুলে গোটা শহর ঘুরে বেরিয়েছিলাম, আর বলেছিলাম হ্যাঁ হয়তো হয়ে যাবে। তারপরে যখন ভর্তি হয়ে এনআরএস থেকে ফিরলাম, তখন তো অফলাইন কাউন্সিলিং মতো ওই 220 নিয়ে প্রতিদিন সারাদিন বাইক নিয়ে ঘুরে বেড়াতাম। আর লোকে, ওটা ছিল বীরভূম ডিস্ট্রিক্টের প্রথম 220 বাইক, 2008 সাল। তখন 220 বাইক একমাত্র কলকাতার পার্ক স্ট্রিটের যে শোরুম সেটাতেই বিক্রি হতো। এখন সব যারা করে তো চুল কেটে চালায় না, দেখেছো করে, ওই বাইক আমি 2008 সালে চালিয়ে নিয়েছি। যাই হোক, সেটা অন্য কথা। কিন্তু এটাই বলার যে প্রবলেম সবার থাকে, ওই 25,000 লোকের চাপ, ওই যে অবমাননা, ওই যে খিল্লি নেওয়া। তুমি বললে তোমার তো বাবা মা ডাক্তার, তোমার লাইফে তো কোনো প্রবলেম থাকার কথা নয়। এই যে মানে বাড়ি থেকে বেরোলে কবে এসছিস ডিটো ব্যাঙ্গালোর থেকে, এইভাবে অপমান করা। আমি 3rd ইয়ারে যখন পড়ি তখনও একজন আমাকে বলেছিল যে কবে এলি ব্যাঙ্গালোর থেকে, দিয়েছিলাম আচ্ছাই করে, ঠিক আছে, বলেছিলাম আপনার এই বুড়ো বয়সেও ভীমরতি, আপনি তো মেনেই নিতে পারেন না যে আমি পড়ছি না, আমি কোনো ব্যাঙ্গালোরে পড়ছি না, আমি মেডিকেলে চান্স পেয়ে মেদিনীপুর থেকে সরকারিভাবে পড়ছি, ঠিক আছে, আপনার যে কষ্টটা না বুকের ভিতরে আমি বুঝতে পারি, যে আমার পড়াটাকে মেনে নিতে পারেন না, তো আপনি মেনে নিতেও পারবেন না, আপনি এই বুদ্ধা এভাবে মরে যাবেন, আর আমি কিন্তু ঠিক আমার জায়গা করে নেবো একদিন, এবং করেও নিয়েছি আজকে। আমি এটুকু বলতে পারি যে আমি একজন সৎ ডাক্তার হতে পেরেছি, এবং অনেক ভাই বোনেদের সাথে আমি কানেক্ট হতে পেরেছি। এর থেকে বড় অ্যাচিভমেন্ট আর কিছু হতে পারে না। টাকা পয়সা তো ইভেনচুয়ালি চলেই আসবে। তো যাই হোক, এই ছিল আমার জার্নিটা ছোট্ট করে। আগেও একবার এই জার্নিটা শেয়ার করেছি, আরও একবার শেয়ার করলাম। আমি প্রতি বছর একবার করে শেয়ার করবো দরকার হলে, যাতে তোমাদের মনটা ভালো থাকে। তো এক্ষুনি ভেঙে পড়ার কিছু নেই, এইটাই হচ্ছে সেই টাইম, যে টাইমে রিভিশন দিতে হবে, যে টাইমে যেগুলো তোমাদের তৈরি হয়ে আছে। আরে যে তোমরা অনেকে মকে 400 পাচ্ছে, সেও কিন্তু পরীক্ষায় চান্স পেয়ে যাবে, আবার অনেকে মকে 600 পাচ্ছে, হয়তো সে চান্স পাবে না। পরীক্ষাটা একটা খেলা, সেই দিনের খেলাটাকে কন্ট্রোল করা খুব চাপ। মনে করো পরীক্ষার আগে দিন তোমার ডায়রিয়া হয়ে গেল, তুমি মকে 700 পাচ্ছ, কী করবে? তোমার বাড়িতে একটা অঘটন ঘটে গেল, তুমি মকে 700 পাচ্ছ, কী করবে? তো খেলাটা এখানেই, মানে লাইফ আমাদেরকে অনেক কিছুভাবে অনেকভাবে জিনিস নিয়ে যায়, তুমি সেটা কিন্তু কন্ট্রোল করতে পারবে না। তুমি যেটুকু কন্ট্রোল করতে পারবে তোমার পড়াশোনাটাকে। তো এটাই ছিল আমার জার্নিটা, তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। চলো পরের টপিকে চলে আসি। তো আরও একটা কথা আমি অনেকের মুখে শুনলাম, দাদা খুব জোরদার দিয়ে শুরু করেছিলাম, আমার 2 বছরের ড্রপ আমি 3 নম্বর বার, বা আমার 1 বছরের ড্রপ 2 নম্বর বার, আমার 3 বছরের ড্রপ 4 নম্বর বার, পুরো পড়বো বলে শুরু করেছিলাম, কিন্তু ডিস্ট্র্যাক্টেড হয়ে গেছি। আরে ব্যাপার, তুমি যদি ডিস্ট্র্যাক্টেডই হয়ে গেছো, তাহলে তো তোমার মানে এটা তো প্রথমেই ভুল হয়ে গেল। আজকে আর 25 দিন বাকি আছে, এখন তুমি এই কথাটা কনফেস করছো। যখন তোমরা পড়াশোনাটা স্টার্ট করছো, আবার হয়তো এই বছর অনেকে চান্স পাবে, অনেকে পাবে না, এটা মেনে নিতে হবে। তো তারপরে যখন নতুন করে জার্নিটা আবার শুরু করবে, তাহলে সেখানে যদি প্রথম দিন তুমি নিজেই নিজেকে ফাঁকি দিতে থাকো, তাহলে কি করে তুমি পরীক্ষার 20 দিন আগে স্ট্র্যাটেজি ভিডিও দেখতে পারো, বা কোনো সিনিয়রকে ফোন করে জিজ্ঞাসা করতে পারো যে কীভাবে চান্স পাবো, বলে দাও? এটা কি সম্ভব? কিছু না, প্রতিদিন 6-7 ঘন্টা করে পড়া, এবং পরীক্ষার আগে একটু বেশি হয়তো রিভিশন দিয়ে তাড়াতাড়ি র্যাপ আপ করা, লাস্ট 5 ইয়ার্স প্র্যাকটিস করা, প্রচুর মক টেস্ট দেওয়া, প্রচুর এমসিকিউ পড়া। কী আছে পরীক্ষাটার মধ্যে? যে কোনো পরীক্ষার মধ্যে এইটুকু থাকে। এর থেকে অনেকে বলবে ডাক্তারি পড়াশোনা অনেক কঠিন, আমি বলি না, চান্স পাওয়াটা অনেক বেশি কঠিন। ডাক্তারি পড়াশোনা অবশ্যই কঠিন, অনেক বেশি মনে রাখতে হয়, কিন্তু এই যে চাপটা, এই কম্পিটিশনের চাপটা তো নেই। ইভেনচুয়ালি কেউ কম পেয়ে পাস করবে, কেউ ফেল করে পাস করবে, কেউ সবাই পাস করবে, কেউ সাপ্লি দিয়ে পাস করবে। এখন আর ওই রকম ল্যাকের পর ল্যাক, চুল সাদা হয়ে গেছে, বুড়ো হয়ে গেছে, দাদু হয়ে গেছে, ওই রকম কেউ হয় না। হ্যাঁ, এখন স্যারকে গিয়ে যদি কেউ চড় মেরে দেয়, সাদা খাতায় গালাগালি লিখে আসে, তাহলে হয়তো সে ফেল করবে, কিন্তু এখন আর ওইভাবে ডাক্তারিতে কেউ ফেল করে না। কারণ আছে তার অনেক, সেগুলো অন্য কোনো ভিডিওতে হয়তো বলবো। বাট এত চাপ তো অবশ্যই আছে, কিন্তু ওই চাপটা নেই। তো শেষ যে কথাটা বলবো, যেটা আমি আগের ভিডিওতেও বলেছি, যে চান্স না পেলে কি হবে এটা না ভেবে এটা ভাবো না চান্স পেলে কি হবে। সবার তো তোমাদের কিছু না কিছু শখ আছে, কারো মোবাইলের শখ, কারো ল্যাপটপের শখ, কারো ক্যামেরার শখ, কারো বাইকের শখ, কারো ঘুরতে যাওয়ার শখ, কারো একটু স্বাধীনতা পাওয়ার শখ। এই সব শখগুলো কিন্তু তুমি কলেজে ঢুকলে পূরণ হবে, সে যে কলেজই হোক, যে মেডিকেল কলেজ ছাড়াও না, সব কলেজেই। মানে কলেজ ইজ কলেজ, কত গান আছে না কলেজ নিয়ে, তাই না? তো এই যে ধরো তুমি এটা টার্গেট সেট করে নাও যে চান্স পেয়ে কাউন্সেলিং হয়ে যাওয়ার পর আমি আমার ওই পছন্দের ডিএসএলআরটা বাবার কাছে চাইবো, ঠিক দেবে বাবা, ঠিক জোগাড় করে দেবে বাবা, খুশি হবে, বাবা মা খুশি হবে, দেবে সেই ভালো ফোনটা বা ভালো ল্যাপটপটা। আমি বলছি না এগুলো লাইফে কোনো গুরুত্ব রাখে, কিন্তু ওই যে খুশিটা সেলিব্রেট করা। আমিও চান্স পাওয়ার পর বাড়িতে পাঠিয়ে দিয়েছিলাম, তারও কিছু ভিডিও তো ছবি দেখে না, খুব নোংরাভাবে আমরা মজা করেছিলাম, বন্ধুরা এসেছিলো চান্স পাওয়ার পর। তো সেই যে দিনগুলো, সেই যে নতুন স্বাধীনতা, সেই যে নতুন হোস্টেলে থাকা,
সেই যে নতুন বন্ধু, নতুন বান্ধবী হওয়া, মানে নতুন বয়ফ্রেন্ড, নতুন গার্লফ্রেন্ড খুঁজে পাওয়া, সেই যে বাড়িতে না বলে মানে না বলার একটা স্বাধীনতা পাওয়া, সেই কলেজ ফ্রেশার্স, কলেজের সেই ক্লাসগুলো, তারপরে এই যে মানে পুরো একটা স্বাধীনভাবে একটা জার্নি শুরু করা, কেউ বকার নেই, কেউ বলার নেই, তারই মধ্যে নিজের কাজটা করে নেওয়ার পরে বাকি জিনিসগুলো করা। তো এই যে মজাটা, এই মজাটা পাবে, এই কথাটা ভেবেই পড়ো না। এই যে এত কিছু বললাম, যে আমিও বললাম যেমন বাইক কিনেছিলাম, তোমরাও কিছু কেন। একটা ছেলের সঙ্গে কথা হলো, সে বলো তার ডিএসএলআর এর শখ, সে তার বিক্রি করে দিচ্ছে, এবার সে চান্স পেয়ে আবার বাবাটাকে, আমি বললাম হ্যাঁ তুই 3 ঘর আরও উঁচু মডেল নিবি। হ্যাঁ, একজন অলরেডি চান্স পেয়ে গেছে, আমি বললাম কি নিলি চান্স পাওয়ার পর? বলো একটা ল্যাপটপ নিয়েছি দাদা ভালো। হ্যাঁ, তো এই যে ব্যাপারগুলো, বা একজন কেউ বললো দাদা একটা বড় ফোন নিয়েছি, খুব ভালো ফোন নিয়েছি। তো দেখো মানে যে ফ্যামিলি থেকেই তোমরা বিলং করো, সাকসেস পাওয়ার পর না একটা খুশি হয়, সেই খুশিতে কিন্তু সবাই সামিল হয়। মানে যারা তোমাকে ভালোবেসেছিল তারা তোমার সেই সবগুলো পূরণ করবে। তো মানে শুধু পরীক্ষায় চান্স পাওয়া মানে ভাবো না, সেই জিনিসগুলো আমার আসবে, সেই ঘটনাগুলো আমার লাইফে ঘটবে যেগুলো বললাম। তো সেইগুলোর জন্য সেই ভালো ভালো কথাগুলো ভেবে খুব বিরক্ত লাগছে, ভালো লাগছে, ওটা পেতে হবে, আমাকে ওই লাইফটা পেতে হবে, পড়তে হবে। এইভাবে পড়া যায়, আমি পড়েছি, আমি দেখেছি পড়তে মানুষকে এইভাবে। আমরা তো প্রতিটা প্রফের সময় প্রতিটা প্রফ দিতাম, প্রফের পরে কোথাও একটা বেড়াতে যাওয়ার প্ল্যান থাকতো বা বড় পার্টির প্ল্যান থাকতো, কী রকমের পার্টি বলছি বুঝতেই পারছো। তো সেই জন্য এইগুলো ভেবেও তো পড়া যায়, কেন এত ভেঙে পড়ছো? আর আমাকে তো মেসেজ করছোই, আমার সঙ্গে যাদের ডিরেক্টলি ফোনে কথা হচ্ছে তাদের সঙ্গে তো কথা বলছি। তো আরও একটা হলো ব্যাপার এটাই, তো আলটিমেটলি দিনের শেষে যখন তুমি চান্সটা পেয়ে যাবে, কাউন্সেলিংটা হয়ে যাবে, তখন কিন্তু ওই যে পাড়ার লোকগুলো, ওই যে শহরের লোকগুলো, ওই যে বদমাস লোকগুলো, যেগুলোকে বিন্দু বলে উড়িয়ে দিতে বললাম, তারাই টেরা চোখে তাকিয়ে বলবে ওই দেখ হবু ডাক্তার যাচ্ছে। প্রথমেই যেটা করবে, চান্স পাওয়ার পর ডাক্তারিতে মানে কমপ্লিট করার পর এই লোকগুলোর কাছে জীবনে পয়সা নেবে না, আমিও নিই না, জীবনে পয়সা নেবে না, ফ্রিতে ট্রিটমেন্ট করবে, এদেরকে দরকার নেই পয়সা নেওয়ার। এর থেকে বড় রিভেঞ্জ আর কিছু হতে পারে না। ও তুমি এসছো, হ্যাঁ তুমি তো আমার কাছের লোক, তুমি তো আমার শহরের লোক, তুমি তো আমার গ্রামের লোক, তুমি জানো কিন্তু তোমার নামে খুব বাজে কথা বলেছি, দেখে দেবে, ট্রিটমেন্ট করে দেবে, ওটি করে দেবে, দিয়ে বলতে লাগবে না পয়সা, আত্মদহনে মরে যাবে, আত্মদহনে। ঠিক আছে, এইভাবে রিভেঞ্জ নিতে গেলেও তো পড়তে হবে, সবাইকে জবাব দিতে হবে, সবাই। তো এইটা ভেবে পড়ো, খুব ভালো লাগবে, একদম ফুল জোশ, মানে এইরকম যে হাউ ইজ দ্য জোশ, হাই স্যার, এরকমভাবে হাউ ইজ দ্য জোশ, হাই দাদা, এরকমভাবে বলে পড়াটা শুরু করো। মানে শুরু তো করেই ফেলেছো, পড়াটা এবার শেষ করো। মানে তাড়াতাড়ি তোমরা এই আর 20-25 দিন যে আছে, একদম ভেঙে না পড়ে, ঠিক টাইমে ঘুমিয়ে, ঠিক টাইমে খেয়ে, ঠিকভাবে মাথা ক্লিয়ার রেখে, একদম ভালো করে পড়ে তোমরা লাগিয়ে ফেলো, এটাই চাই। আর না লাগাতে পারলেও কোনো চিন্তা নেই, তাদের জন্যও তো কথা অনেকগুলো বললাম, এক্ষুনি ভেঙে পড়ার কিছু নেই। কিন্তু যারা প্রিপারেশন তৈরি, তারা এখন ভেঙে পড়ো না, তারা কিন্তু লাগাও এবং আমাকে ফোন করে জানাও। তারপরে কি হবে তোমরা জানো, সেই আবার গত বছরের মতো যে ভিডিওটা করেছিলাম, সবাইকে সেলফি পাঠাতে বলবো কলেজের প্রথম 1 মাসে, তারপরে সেই সেলফি দিয়ে আবার একটা সুন্দর ভিডিও তৈরি হবে। সেই জন্য পড়ো, অ্যাটলিস্ট কিছুর জন্য পড়ো, একটা কিছু ভেবে পড়ো যে এটার জন্য পড়ছি। মানব সেবা টানব সেবা ছাড়ো, যে লাইফটা আসছে, ডক্টর লিখতে পারবে এটা ভেবে পড়ো, মানুষের শরীরের খুঁটিনাটিগুলো জানতে পারবে এটা ভেবে পড়ো, সামাজিক একটা সম্মান পাবে এটা ভেবে পড়ো। কেন ভেঙে পড়ছো এক্ষুনি ভেঙে পড়া নেই, আগে পরীক্ষাটা দিয়ে এসো, তারপর ভাবা যাবে। পরীক্ষাটাকে দিয়ে এসো, তারপর ভাবা যাবে কি পরীক্ষা হলো কি না হলো। ঠিক আছে, অনেক কথা বলে ফেললাম, অনেক বড় ভিডিও হয়ে গেল। আশা করি পড়াশোনার মাঝে সময় বার করে তোমরা হয়তো দেখে ফেলবে কয়েকজন ভিডিওটা। আর অবশ্যই যারা আরও বন্ধুদের সঙ্গে শেয়ার করো, বন্ধু নেই কেন, তোমরা হিংসা করছো কেন, বন্ধুদের শেয়ার করো। প্রথমেই বলি যে যখন একটা ভালো কিছু পাবে সেটা যদি বন্ধুদের মধ্যে শেয়ার করো, অনেকেই বলছে আমার বন্ধু নেই, বন্ধু খোঁজো, যারা নিট প্রিপারেশন নিচ্ছে তোমার মতোই, তাদের সঙ্গে শেয়ার করো। তার খুবই একটা ক্রাইসিসের মধ্যে যাচ্ছে এই জেনারেশনটা, আমি জানি, জেন ওয়াই যেটাকে বলছে। তো সবার সাথে শেয়ার করো, দুঃখ শেয়ার করো, ভালো জিনিস শেয়ার করো। সব কিছু শেয়ার করলে, দুঃখ শেয়ার করলে কমে, ভালো জিনিস শেয়ার করলে নিজের খুশি বাড়ে। এইভাবেই হয়, এটা আমরা মেনে নিতে আর শিখে যাবো তখনই আমরা লাইফে সাকসেসফুল হতে পারবো। চলো তাহলে আজকে আর বেশি কথা বাড়াবো না, অনেকক্ষণ সময় নিয়ে নিলাম তোমাদের। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে, বন্ধুদের মধ্যে শেয়ার করবে, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবে। তো পরীক্ষার আগে আমি আর সেরকম কোনো রিয়ালিটি ভিডিও আনবো না বলেই ঠিক করেছি, তো সেগুলো আবার পরীক্ষার পরে হবে। চলো তোমরা সবাই ভালো থেকো, আশা করি তোমাদের পরীক্ষা খুব 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 ভালো হবে। আজকের মতো চলো টাটা, সবাইকে বেস্ট অফ লাক, টাটা।